ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের শুরুটা হয়েছিল এই লোকসভা কেন্দ্র থেকেই। এইবারের ভোটের নরেন্দ্র মোদীও কিন্তু তার প্রচারের শুরুটা বাংলায় যখন এসেছিলেন করেছিলেন এই লোকসভা থেকেই। এই লোকসভাতেই এবারে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী বিতর্কিত মহুয়া মৈত্র। এই মহুয়া মৈত্রই কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি যে তার সাংসদ পদ খারিজ নিয়ে গোটা দেশ কিন্তু উত্তাল হয়েছিল। জাতীয় রাজনীতিতে বারবার ফিরে ফিরে এসেছিল মহুয়া নাম। এবং এই কৃষ্ণনগর যে লোকসভা কেন্দ্র তার পাশেই রয়েছে রানাঘাট, সেখানেও কিন্তু এবারে তৃণমূলের তুরুপের তাস মুকুটমণি। এই দুই কেন্দ্রকে নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সঞ্জয় পাইকার এবং সায়নী জোয়ারদার। সায়নীদি, আমরা এর আগেও রানিমা এবং মহুয়া মৈত্রকে নিয়ে আলাদা করে আলোচনা করেছিলাম, আমাদের ভোট আলাপে সেই পর্ব রয়েছে। কিন্তু ভোট এগিয়ে এলো, আমাদের সেই আলোচনার পর অনেকটা সময় কেটে গেছে। তোমার কি মনে হচ্ছে যে এই যে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার, তারপর নরেন্দ্র মোদী, কখনো অমিত শাহ, আমরা তাদেরকে দেখলাম যে রানাঘাটে যেতে, কৃষ্ণনগরে যেতে, কোথাও গিয়ে কি বিজেপি আলাদা করে রানিমার জন্য জোর দিতে চাইছে? কারণ কি বুঝতে পারছে যে মহুয়া মৈত্রের মাটিটা তুলনামূলকভাবে বেশ শক্ত হয়ে রয়েছে? হ্যাঁ, এটা কিন্তু জয়দীপ আমরা একদম ঠিক বলেছিস। আমরা একেবারে ভোটালাপের শুরুর দিকে এই রানিমা এবং মহুয়া মৈত্রকে নিয়ে আলোচনা করেছিলাম। ইতিমধ্যেই 3 দফা ভোট হয়ে গেছে। চতুর্থ দফায় হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোট, যেখানে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র, অন্যদিকে বিজেপির প্রার্থী অমৃতা রায়। কৃষ্ণনগরের রাজবাড়ির তিনি রাজমাতা, রাজবধূ। স্বভাবতই এই প্রার্থী যখন ঘোষণা করা হয়েছিল প্রথম দিন থেকে কিন্তু বারবার এই বিজেপি প্রার্থীকে নিয়ে একটা আলাদা করে গুরুত্ব বঙ্গ বিজেপির অন্দরে তো বটেই, একই সঙ্গে কিন্তু দিল্লি থেকেও দেওয়া হচ্ছিল। আমরা দেখেছি যে বিভিন্ন সভায় নরেন্দ্র মোদীর বার্তা এসেছে, কেন্দ্রীয় অন্যান্য যারা নেতৃত্ব তাদের বার্তা এসেছে, এই রাজ্যে যারা ফোন করেছিলেন, ফোনে বার্তা দিয়েছিলেন, এবং এই রাজ্যের যারা নেতৃত্ব রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই আলাদা করে কৃষ্ণনগরের রানিমা এবং রাজবাড়ির সঙ্গে তার যে সম্পর্ককে এগিয়ে দিচ্ছেন। তার অন্যতম কারণ হলো কৃষ্ণনগরের মানুষের কাছে কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ির একটা আলাদা আবেগ রয়েছে, এবং সেই আবেগে শান দিয়ে এবার মহুয়া মৈত্রকে কিছুটা হলেও কিন্তু কাবু করার চেষ্টা করছে বিজেপি। তার কারণ, অন্যতম কারণ হচ্ছে মহুয়া মৈত্র কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত একটা, মানে আমরা যদি বলি হেভি ওয়েট ক্যান্ডিডেট, সেটাও কিন্তু মহুয়া মৈত্রকে বলাই যায়। এই প্রসঙ্গ থেকেই ধরো আমরা দেখেছি যে এই মহুয়া মৈত্রের জন্যই কিন্তু বিগত কয়েক মাসে তৃণমূলকে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে। মানে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে, শেষে সাংসদ পদ পর্যন্ত খারিজ হয়েছে। তোমার কি মনে হয় যে যদি মহুয়া মৈত্র মানে এই খারিজটা না হতো, মানে গত বছর যে আমরা যদি ভোটের ব্যবধান দেখি কৃষ্ণনগরে, কল্যাণ চৌবে 70,000-এর কাছাকাছি একটা ভোটের ব্যবধানে সেকেন্ড বয় হয়েছিলেন, সেখানে মহুয়া তোমার প্রথম হলেও কিন্তু লোকসভার নিরিখে তো ওই ভোটের ব্যবধানটা খুব বেশি নয়। এবারে কি মহুয়া টিকিট পেতো? মানে সেই সম্ভাবনা কি উজ্জ্বল হতো যদি না এরকম একটা মমতা চ্যালেঞ্জ নিয়ে ফেলতেন যে না, মহুয়াকেই আমি প্রার্থী করব? মানে বিধানসভা ওয়ারি চিত্র কিরকম, কি বলছে? দেখো, আমরা যদি একটু দেখি, তুমি যেটা বলছো প্রথম প্রশ্ন তোমার, যে মহুয়া কি টিকিট পেতেন, এই প্রশ্নটা উত্তর দেওয়া খুব কঠিন। কারণ মহুয়ার টিকিট পেতেন কিনা সেটা তো তৃণমূল নেতৃত্বই জানে। ফলে যদি ওনার সাংসদ পদ খারিজ না হতো তাহলে উনি আদৌ টিকিট পেতেন কিনা সেটা তৃণমূল নেতৃত্বের ব্যাপার। প্রশ্ন এখান থেকে উঠছে যে ওনাকে যখন টিকিট দেওয়া হলো তারপর কি হলো। তারপরে যেটা প্রথম তুমি শুরু করলে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে চ্যালেঞ্জ হিসাবে দেখেছেন, এবং উনি যখন প্রথম সভা করেন সেটা কৃষ্ণনগরের মাটিতে, এবং উনি প্রথম সভাতেই বারবার বলেছেন মহুয়াকে আপনাদের জেতাতে হবে। ফলে মমতার কাছে এটাও একটা চ্যালেঞ্জ। যেমন মহুয়া মৈত্র যেদিন তাকে সাংসদ পদ তার খারিজ করে দেওয়া হলো, বহিষ্কৃত হলেন সংসদ থেকে, উনি বলেছিলেন যে আবার ফিরে আসবো। সেই জ্বালাময়ী বক্তৃতা আমরা দেখেছিলাম লোকসভার সামনে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রথম সভা, সেখানে একই বক্তব্য যে যাকে তারা হারিয়েছে, যাকে তারা সংসদ থেকে খারিজ করেছে, তাকে আপনারা পাঠান, আবার সংসদে পাঠান। এবং মহুয়ার মধ্যে বারবার আমরা যেটা বলছি যে আমরা যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটা দেখছি, সেখানে কিন্তু তুলনামূলক যদি 21-এর বিধানসভার ফলও দেখো,
সেক্ষেত্রে দেখা যাবে যে 21-এর বিধানসভার যে 7টি আসন, তার মধ্যে 6টিতে তৃণমূল জিতেছিল, 1টিতে বিজেপি, কৃষ্ণনগর উত্তর। সেটাও যদি দেখা যায় যে মুকুল রায় যে আসনে জিতেছিলেন, সেই আসনে পরে মুকুল রায় আবার তৃণমূলে যোগ দিলেন। কিন্তু এই ক্ষেত্রে তো একটা ব্যাপার আছে যে আসনগুলোয় মহুয়া জিতেছিল, সেই আসনগুলোই মানে তৃণমূল বেসিক্যালি জিতেছিল, সেগুলো কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত বেশিরভাগ আসনই। সেখানে কি একটা মানে ফ্যাক্টর হতে পারে, মানে মানে বরাবরের জন্যই কি ওই আসনগুলোর ক্ষেত্রে সংখ্যালঘু এবারের ভোটেও ফ্যাক্টর হতে পারে নাকি? না দেখো, 7টা আসন যদি আমরা দেখি, 7টা আসনের মধ্যে 6টাই তো তৃণমূলের, হ্যাঁ, 1টি পেয়েছিল বিজেপি। ফলে ফলে সেই ক্ষেত্রে আসন যে আমরা যদি, তুমি যদি বলো যে তুল্যমূল্য আলোচনা, তুল্যমূল্য লড়াই, সেই লড়াইটাই কিন্তু কোথাও না কোথাও মহুয়া মৈত্র কিছুটা এগিয়ে রয়েছে। কারণ তার যে লড়াই, সেখানে যদি আমরা 6টি যদি বিধানসভা ধরি, আর একটি বিধানসভা যেটি বিজেপি পেয়েছিল, সেই লড়াইয়ের দিকে দেখতে গেলে মহুয়া মৈত্র গেছে। এখানেই বিজেপির একটা স্ট্র্যাটেজি যে এমন একজনকে তুলে আনা যিনি কিন্তু আদপে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না কোনোদিন। মানে কল্যাণ চৌবকে আগের বার ওই বাহারি একটা তকমা দিয়ে দেওয়া হয়েছিল যে বাইরের লোক, সেখানে মানে ঘরের, শুধু ঘরের, আমরা শুধু যদি ঘরের দেখি তা নয়, বিজেপির এবারে যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় অমৃতা রায়কে প্রার্থী করার পেছনে দেখো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা কাজ করেছে। কারণ তার সেখানে অমৃতা রায়ের কোনো রাজনীতিতে উনি ছিলেন এমন কোনো কথা কিন্তু কেউ জানতেন না, এবং প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার আগেও পর্যন্ত বাংলার কতজন অমৃতা রায় যে কৃষ্ণনগর রাজবংশের রাজবধূ সেটাই জানতো না। ফলে এটা একটা চমক, এবং এই চমককে হাতিয়ার করে কিন্তু বিজেপি মহুয়াকে টক্কর দিতে চাইছে। এবং যেখানে তোমরা প্রথমে আলোচনা করেছিলে যে প্রধানমন্ত্রীর ফোন, এবং বারবার কিন্তু এই রাজমাতা, রাজবধূ, এই পরিচয়কে যথেষ্ট হাতিয়ার করতে চাইছে বিজেপি। কিন্তু মানে সঞ্জয়দার কথা ধরে সেটা যদি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করা আছে, যে ধরো মানে আমার জাস্ট কৌতূহল হচ্ছিল এটা নিয়ে, যে এই অমৃতা রায়কে রাজমাতা বা রাজবধূ এই একটা ইমেজ দাঁড় করিয়ে কৃষ্ণনগরের রানীমা, এবং আমরা দেখেছি যে কৃষ্ণনগর মানে জগদ্ধাত্রী পুজোর একটা বড় রমরমা প্রত্যেক বছর রয়েছে, যে সেখানে রাজবাড়ির একটা সম্পর্ক রয়েছে, সেইখান থেকে এই সামগ্রিক রাজ আবেগটাকে হাতিয়ার করা হয়েছে। কিন্তু এই যে এর ভিতরে যে আরো যে 7টা বিধানসভা রয়েছে, সেখানে পলাশিপাড়া, নাকাশিপাড়া, সেগুলো তো টাউনের মধ্যে নয়, একটু গ্রামাঞ্চলে, সেইখানে কি ইমেজটা খুব বেশি পরিমাণে কাজ করবে না? সব থেকে বড় কথা দেখ একটা জিনিস, যে এই যে রাজমাতা এই ইমেজটা নিয়ে কিন্তু মানে অমৃতা রায়ও যে খুব একটা ভোটের ময়দানে আসতে চাইছেন তেমনটা নয়। কারণ তার অন্যতম কারণই হচ্ছে যে এখন এই যে রাজমাতা, রাজ পরিবার, রাজা, এই বিষয়গুলো তো আর নেই। আমরা তো এখন আর রাজতন্ত্রে বসবাস করি না, আমরা এখন একেবারে গণতন্ত্রে থাকি। সুতরাং এখানে যখনই আমি রাজতন্ত্রের কথা বলবো, রাজমাতা, রাজবাড়ি, কোথাও যেন মানে ওই একমুখী শাসনের একটা বিষয় চলে আসে। কিন্তু এখনের সমাজ তো সেটা বলে না, সে কথা বলে না। সেই জায়গা থেকে অমৃতা রায় নিজেও কিন্তু বলছেন যে আমি তো বলছি না যে আমি রাজমাতা, এটা মানুষ বলছেন। সুতরাং রাজমাতা যে ইমেজটা, সেই ইমেজটাকে কিন্তু অত্যন্ত সতর্কভাবেই অমৃতা রায়ও কোথাও একটা সরিয়ে রাখার চেষ্টা করছেন। কারণ রাজমাতা হয়ে ভোট চাইতে গেলে সেই ভোট চাওয়াটা ততটা মনে হয় না সুবিধার হবে। সেক্ষেত্রে রাজবাড়ির বউ হিসেবে এবং একজন সাধারণ সেখানকার বাসিন্দা হিসেবে তিনি ভোট চাইতে গেলে সেটা অনেক বেশি আর কি গ্রহণযোগ্যতা পায়। আর দ্বিতীয়ত তুই যেটা বলছিস যে এটা তো কৃষ্ণনগর শহরের কথা, কিন্তু অন্যান্য যে কেন্দ্রগুলো আছে মানে পলাশিপাড়া, নাকাশিপাড়া, এই কেন্দ্রগুলোর কথা যদি বলি, দেখ এই জায়গাগুলোতে কিন্তু সত্যি কথা বলে গোটা নদিয়া জেলার মধ্যে কৃষ্ণনগরের একটা বড় অংশেই রাজ আবেগ আছে, এটা সত্যি কথা। কিন্তু ভোটের ময়দানে এই আবেগটা এই পলাশিপাড়া, কালীগঞ্জ, চাপড়া, এই সব দিকগুলোতে আদৌ কাজ করবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নের অবকাশ রয়েছে। এই কারণেই, কারণ মহুয়া মৈত্র এই জায়গাগুলোতে পরিচিত মুখ, এবং এই জায়গাগুলো তৃণমূলের সংগঠন কিন্তু যথেষ্ট জোরালো। তৃণমূল এখানে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত, এবং তৃণমূল তাদের নেতৃত্ব যথেষ্ট মানে মাঠে নেমে কাজ করা যেটাকে বলে সেটা করেছে। সুতরাং মহুয়া মৈত্রকে এখানে কিন্তু আলাদা করে কোনো এফোর্ট দিতে হচ্ছে বা আলাদা করে নিজেকে প্রচার করতে হচ্ছে, নিজেকে চেনাতে হচ্ছে, সেই সমস্যাটা কিন্তু মহুয়া মৈত্রর ক্ষেত্রে নেই। তবে মহুয়া মৈত্রর ক্ষেত্রে যেটা
সমস্যা হতে পারে সেটা হচ্ছে বিশেষ করে পলাশীপাড়া কেন্দ্রটা। এই পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্র হচ্ছে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো কেন্দ্র এবং এখানকার বিধায়ক মানিক ভট্টাচার্য তেহট্টও রয়েছে সঙ্গে। মানে এই দুটো কেন্দ্র কিন্তু মহুয়ার জন্য একটু চাপের হতে পারে। যদিও তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্ব তাদের বক্তব্য হচ্ছে যে বিধায়ক তো ভোটটা করাবেন না, করাবেন হচ্ছে সেখানকার সাধারণ যারা কর্মী রয়েছেন তারা। তৃণমূলের কর্মীরা সবসময় ময়দানে রয়েছেন এবং এই নিয়োগ দুর্নীতি তাদের বক্তব্য হচ্ছে যে এটা বহুদিন ধরে চলছে। এখন মানুষের কাছে মানুষ যে উন্নয়ন করেছে, তৃণমূলের যে উন্নয়ন করেছে, মহুয়া মৈত্র এলাকায় থেকে সারাক্ষণ মানুষের পাশে থেকে কাজ করেছেন, এই গত 5 বছরে তিনি পাশে থেকেছেন, এইটাকে তারা হাতিয়ার করে ভোট প্রচারে যেতে চায়। যদিও আমরা কিন্তু বলবো যে পলাশীপাড়া, তেহট্ট এই জায়গাগুলোতে নিয়োগ কেলেঙ্কারিটা কিন্তু নিঃসন্দেহে একটা কেলেঙ্কারিকে মানে হাতিয়ার করে গত কয়েক মাসে, গত কয়েক বছরেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে দুর্নীতি প্রসঙ্গে কিন্তু বিজেপি ময়দানে নেমেছে। এই নিয়োগ কেলেঙ্কারিকে হাতিয়ার করে কৃষ্ণনগরেও কিন্তু বিজেপি ভোট প্রচার করছে। আর এ কথা ভুলে গেলে চলবে না, কৃষ্ণনগরে কিন্তু বিজেপি নতুন নয়। জুলুবাবু মানে বিজেপি যাকে বলে যে নাম তো শোনাই হোগা, সেই জুলুবাবু কিন্তু 1999 সালে এই একসময় যেটা বামেদের দুর্গ ছিল সেই বাম দুর্গে রীতিমতো পদ্মহুল ফুটিয়ে জয় ছিনিয়ে এনেছিলেন। যদিও 2009 সালে এই কৃষ্ণনগরে তাপস পাল মানে সুবিদিত তাপস পাল কিন্তু এখান থেকে সাংসদ হিসেবে জয়ী হয়েছিলেন। পরবর্তীকালে সেটা মহুয়া মৈত্রের হাতে ব্যাটন যায়। কিন্তু যদি তুমি ডেটা ধরে বলো সঞ্জয় দা, যে বিজেপির যে কথা বলছিলাম যে বিজেপি এখানে একটু আমাদের বলবে যে বিজেপির গত লোকসভা ভোটের পরিসংখ্যান বা কতটা মার্জিনটা কিরকম দাঁড়িয়ে আছে? না, পরিসংখ্যান যদি 19-এর দেখি সেখানে দেখো, তার আগে দেখতে হবে যে 9-14 পরপর দুটো লোকসভা নির্বাচনে সেখানে তাপস পাল জয়ী হয়েছে। 19-এ যখন মহুয়া মৈত্রকে সেখানে প্রার্থী করা হলো, তার মানে সেখানে ইতিমধ্যেই তৃণমূলের একটা ভিত্তি গড় হিসাবে পরিচিত হওয়া শুরু করেছিল। তারপরে রাজ্যে তারা শাসন ক্ষমতায় আছে। ফলে এই যে ব্যবধানটা, যেটা বারবার তুমি বলছো পরিসংখ্যান, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে যে কৃষ্ণনগর আসনে বিজেপি বনাম তৃণমূল। ফলে পরিসংখ্যানের বিষয়টা দেখতে গেলে তোমাকে সেই পুরনো ঘুরে ফিরে 2019-এ কোন জায়গায় ছিল, মানে আমরা যদি একটু চোখ বুলিয়ে নিই। না 2019-এর লোকসভা নির্বাচনেও আমরা যদি দেখি বিজেপি পেয়েছিল 40.5% ভোট এবং তৃণমূল পেয়েছিল 45.3% ভোট। ফলে একটা তো ব্যবধান ছিলই, কিন্তু সেই ব্যবধানটা খানিকটা হলেও মানে যে খুব লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে কিন্তু বিশাল ব্যবধান নয়, সেইখানটাতেই এবারে বিজেপি কামড়টা দিতে চাইছে। আর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটা কিন্তু এবার আলাদা করে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্র এবং এ রাজ্যের 42টা লোকসভা কেন্দ্রের তো বটেই, গোটা দেশে বোধহয় সম্ভবত একমাত্র কেন্দ্র হচ্ছে কৃষ্ণনগর যেখানকার সাংসদ, আমরা বলি যে একই প্রার্থী গতবার যিনি সাংসদ থেকেছেন এবারও তিনি যদি ভোটের জন্য লড়েন সেক্ষেত্রে আমরা ব্যবহার করি একটাই শব্দ, বিদায়ী সাংসদ। গোটা দেশে বোধহয় একমাত্র মহুয়া মৈত্র যার ক্ষেত্রে বিদায়ী সাংসদ শব্দটা ব্যবহার করা যায় না। তিনি বহিষ্কৃত সাংসদ, অপসারিত সেই সাংসদ এবার আবার ভোটের ময়দানে এবং তিনি জিতছেন কিনা গোটা রাজ্যের তো বটেই, গোটা দেশ কিন্তু নজর রাখছে কৃষ্ণনগর কেন্দ্রকে এবং তারা বলছে মানে সকলে জানতে চাইবে মহুয়া মৈত্র ভোটটাই জিতলেন কিনা। এইটা কিন্তু মতো আর কি মানে একটা ন্যাশনাল ইস্যু হিসেবে উঠে এসেছে কৃষ্ণনগর। মানে সেক্ষেত্রে মানে তৃণমূলের কাছে বরাবরই এটা একটা প্রেস্টিজ ফাইট যে মহুয়াকে আবার জিতিয়ে আনতে হবে। তবে আমরা বারবার এতক্ষণ ধরে কৃষ্ণনগর মহুয়ার কথা বলছি, কিন্তু মুকুটমণি অধিকারী বিজেপির রানাঘাট দক্ষিণের বিধায়ক, তাকে এবার বিজেপি বিধায়ক ছিলেন, তিনি সদ্য তৃণমূল জয়েন করেছেন এবং তাকে আবার রানাঘাট থেকেই কিন্তু তৃণমূল প্রার্থী করেছে। তাকে নিয়ে একটু আলোচনার প্রয়োজন রয়েছে। আমরা একটু রানাঘাটে যদি চিত্রটা সঞ্চালনা দেখে নিই, নাহলে মুকুটমণি আবার রেগে যেতে পারে। 2019-এ কিন্তু আমরা যদি 2019-এর লোকসভা নির্বাচন দেখি, রানাঘাট থেকে বিজেপি প্রার্থী করতে চেয়েছিল মুকুটমণি অধিকারী। তখন মনে হয় ও সরকারি কিছু একটা চাকরিতে, উনি চিকিৎসক, যে উনি যে হাসপাতালের চিকিৎসক সেখানে সরকার ওনাকে সেই কাজ থেকে অব্যাহতি দেননি। তার ফলেই জগন্নাথ সরকার ওই কেন্দ্রে টিকিট পান। 2024-এ উনি আশা করেছিলেন যে টিকিটটা ওনাকেই দেওয়া হবে,
কারণ 2019-এর দল ওনাকেই টিকিট দিতে চেয়েছিল, 21-এর বিধানসভা নির্বাচনে উনি জিতেছেন, স্বাভাবিকভাবেই তার একটা আশা ছিল যে এবারের নির্বাচনে তাকেই টিকিট দেবে বিজেপি। সেই আশা পূরণ না হওয়ার পর তার তৃণমূলে যাওয়া এবং তৃণমূল এই তাকে প্রার্থী করেছে রানাঘাটে। এবং রানাঘাটের যদি ভোট চিত্রটা দেখো, প্রায় 50% ভোট কিন্তু মতুয়া সম্প্রদায়ের সেখানে। হ্যাঁ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অবশ্যই মানে বিজেপির প্রচারেও বারবার এই ভোটের প্রসঙ্গ উঠে আসছে, মানে নদিয়াতে যখনই ভোট প্রচারে যাচ্ছে, নদিয়া রানাঘাটের ভোট চিত্রটাই এমন যে মতুয়ারা, যদি আমরা ভোটের চিত্র দেখি, মতুয়াদের হাতেই রয়েছে যে এবারের নির্বাচনে রানাঘাট থেকে কে জয়ী হবে। নির্ণায়ক শক্তিটা মতুয়ার, একদম নির্ণায়ক শক্তি মতুয়া। এবং 2021-এর নির্বাচনও তাই সেটাই দেখা গিয়েছে। 2021-এর নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা, সেখানে যে পদ্ম ফুলের যে প্রভাব, তার কারণই হচ্ছে মতুয়া সম্প্রদায়ের। হ্যাঁ, মানে আমরা ডেটাটা নিয়ে যদি একটু কথা বলি তাহলে দেখতে পাবো 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু বিজেপির ভোট শতাংশ ছিল 53.1% রানাঘাটে, তৃণমূলের সেখানে ছিল 37.3%, সিপিএম এর সেখানে ছিল 6.6%। এর 2 বছর পরেই বাংলায় হয়েছিল 21-এর বিধানসভা নির্বাচন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপির ভোট সেই ক্ষেত্রে চলে এলো 48.9%, তৃণমূল সেখানে 42.4% এবং সিপিএম পেল 4%-এর কাছাকাছি ভোট। মানে কোথাও গিয়ে তৃণমূল 2 বছরের এতে দেখা যাচ্ছে কিছুটা হলেও তার যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি হলো বা ভোট পার্সেন্টেজের দিক দিয়ে তারা একটু হলেও বিজেপিকে ব্যাকফুটে ফেলতে শুরু করলো, কিন্তু রানাঘাটের যে সামগ্রিক যে 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু এখনো পদ্মের চাষ হয়ে চলেছে। মানে এই রানাঘাটি, মানে আমরা যদি 21-এর বিধানসভার ভোট পার্সেন্টেজ নিয়ে কথা বলছিলাম, এই রানাঘাটি যদি দেখি যে 7টা যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু 6টাকেই সায়নদী বিজেপি জিতেছিল। একটা কেন্দ্র যেটা হচ্ছে নবদ্বীপ, মানে আগে যদিও এই আসনের নাম ছিল নবদ্বীপ, সেটাই কিন্তু পরবর্তীকালে 2009-এ ভেঙে গিয়ে সেটা রানাঘাট হয়। এই শুধু নবদ্বীপ যে আলাদা বিধানসভা কেন্দ্রটা, এটা তৃণমূলের দখলে ছিল একেবারে। বাকি ধর তো শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, এগুলো সবেতে কিন্তু বিজেপির জয় জয়কার। এবং বিজেপির জয় জয়কারই শুধু নয়, যে 2019-এর ফলাফলটাও যদি আমরা দেখি তাহলেও সেখানে দেখতে পাবো যে বিজেপি প্রার্থী, যিনি 2019-এর প্রার্থী, তিনি কিন্তু 7,79,767 ভোট পেয়েছিলেন। এবং তৃণমূল প্রার্থী সেখানে ছিলেন রূপালী বিশ্বাস। অত্যন্ত চমক রেখেছিল 2019 সালে তৃণমূল তাদের প্রার্থীর ক্ষেত্রে। একেবারে রূপালী বিশ্বাস, মনে থাকবে অনেকেরই যে সত্যজিৎ বিশ্বাস কৃষ্ণগঞ্জের বিধায়ক ছিলেন। সত্যজিৎ বিশ্বাস তার প্রয়াণের পর তার স্ত্রীকে প্রার্থী করেছিল 2019 সালে তৃণমূল। এবং সঞ্জয় দা, তোমার বোধহয় মনে থাকবে যে স্বামীর ছবিকে বুকে নিয়ে সেই প্রার্থী মানে ভোট চাওয়া, সেটা একটা একদম সবে 25, একদম বোধহয় কনিষ্ঠ বোধহয় প্রার্থী ছিলেন, কনিষ্ঠ সাংসদ হতেন। একেবারে ওনার স্বামী ভোটের কিছুদিন আগে খুন হন এবং সেই ঘটনাটা কিন্তু সেটাকে হাতিয়ার করে ভোট প্রচার, হাতিয়ার বলবো না, আবেগটাকে রেখেই যে ভোট প্রচার। একজন সদ্য বিবাহ স্বামীহারা একজন প্রার্থী, একেবারেই অল্প বয়স, এবং সেই জায়গাটা থেকে কিন্তু 2019 সালে তৃণমূল রূপালী বিশ্বাসকে প্রার্থী করেছিল। যদিও সেখানে লড়াই কিন্তু সহজ হয়নি। জগন্নাথ সরকার তিনি কিন্তু এই কেন্দ্রে অনেকটা ভোটেই জিতেছিলেন। আর সঞ্জয় দা, সিপিএম এর কথা যদি একদম, আমরা কিন্তু বারবার দুই ফুলের আলোচনা করছি, সেখানে কিন্তু সিপিএম এবছর এবারে কৃষ্ণনগর এসএম সাদি রয়েছেন রানাঘাটে, এবারে কিন্তু একটা তারা চমক দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এবারে যারা সিপিএম প্রার্থী এই 24-এর নির্বাচনের রানাঘাট কেন্দ্রে, তার নাম অলোকেশ দাস। একটু পেছনে ফিরে যাওয়া যাক, 2003 সাল যখন রানাঘাট লোকসভা কেন্দ্রটা গঠিত হয়নি, তখন ছিল নবদ্বীপ লোকসভা কেন্দ্র। আর সেই লোকসভা কেন্দ্রের 2003 থেকে 2009 সাল পর্যন্ত যিনি সাংসদ ছিলেন তার নাম অলোকেশ দাস। এবং সেই অলোকেশ দাসকে মানে বাম দুর্গ আমরা বারবারই বলছিলাম, নদিয়ায় একসময় তো নবদ্বীপ বাম দুর্গই ছিল। এবং সেই দুর্গের যিনি শেষ প্রহরী বলা যায়, যখন রানাঘাট লোকসভা কেন্দ্র গঠিত হয় তখন অলরেডি নদিয়ায় তাপস পাল মানে তার পা রেখে দিয়েছেন তৃণমূল তার সংগঠন। সেই অলোকেশ দাসকে এবার প্রার্থী করেছে
বামেরা এবং তার হাত ধরেই হাল ফেরাতে চায় বামেরা। মানে কৃষ্ণনগরে যেখানে SM সাদি আর এখানে রানাঘাটে অলোকেশ দাস, বামেরা তাদের প্রচার তো করছে, যদিও কলকাতার মতো সৃজনদের যে প্রচার আমরা দেখতে পাচ্ছি সেই প্রচারের হয়তো অতটা ঢাকঢোল পেটানো কৃষ্ণনগরে যে হচ্ছে সেটা এখানে অতটা আমরা দেখতে পাচ্ছি না। যদিও বামেদের দাবি যে তারা কিন্তু রাজ্যের একাধিক আসনে কিন্তু জয়ের জন্য রীতিমতো আত্মবিশ্বাসী। যদিও তৃণমূল বিজেপি তারা বলছে যে টক্করটা আসলেই হচ্ছে যে আমাদের মধ্যে। এবার খেলাটা দিনের শেষে কে কার সাথে খেললো, কে শেষ হাসি হাসলো, সেটার জন্য তো 4 জুনের অপেক্ষা করতেই হচ্ছে। আজকে আমাদের এপিসোড এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং নতুন কোনো বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা আমাদের জানাতে পারেন। নতুন কোনো বিষয় যদি আলোচনা থাকে যে এই বিষয় নিয়ে আপনারা ভোটালাপে আলোচনা করুন, সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।